ফিওদর দস্তোয়েভস্কি নামটা শুনলেই কেমন যেন একটু ভারী ভারী লাগে, তাই না? মনে হয় ওরে বাবা, এনাকে বোঝা তো ভীষণ কঠিন কাজ। কিন্তু ভাববেন না, আজ আমরা এই বিশাল পাহাড়টাকে ভাঙার জন্য একটা সহজ রাস্তা দেখাবো। মানে দস্তয়েভস্কির লেখা পড়াটা অনেকটা বলতে পারেন সাহিত্যের মাউন্ট এভারেস্টে চড়ার মতো একটা ব্যাপার। অনেকেই এই চ্যালেঞ্জটা নিতে গিয়ে হিমশিম খান, কিন্তু একদম ভয় পাবে না, কারণ এই যাত্রায় আপনাদের জন্য একটা একেবারে নির্দিষ্ট গাইডলাইন আছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। মাত্র 9টা ধাপের একটা মেথড। আর এটা যদি ঠিকঠাক ফলো করা যায়, তাহলে দস্তয়েভস্কির কাজকে একেবারে হাতের মুঠোয় আনা সম্ভব। তো আর দেরি কেন, চলুন এই যুগান্তকারী সাহিত্যিক গবেষণার একেবারে ভেতরে ঢুকে পড়া যাক। যে কোনো বড় কাজের আগেই তো কিছু প্রস্তুতি নিতে হয়, তাই না? এখানেও ঠিক তাই। কয়েকটা বেসিক স্টেপ আছে, আর এই প্রথম ধাপগুলো কিন্তু খুবই জরুরি, তাই একটু মন দিয়ে দেখতে হবে ব্যাপারটা। তাহলে শুরু করা যাক, কি বলেন? আমাদের এই স্পেশাল পদ্ধতির একেবারে প্রথম ধাপ, সেটা হলো ব্যাপারটা তো খুবই লজিক্যাল, তাই না? কোনো লেখকের কাজ যদি বুঝতে হয়, তাহলে তো তার নিজের ভাষাতেই পড়া উচিত। এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? তো যারা সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবছেন, তাদের জন্য এটা খুবই স্বাভাবিক একটা শুরু। রাশিয়ান ভাষা শেখা তো হলো, কিন্তু এটা তো সবে শুরু। এবার চলুন দ্বিতীয় ধাপে, যেখানে আমাদের জ্ঞানটাকে আরও একটু ঝালিয়ে নিতে হবে। হ্যাঁ, ঠিকই দেখছেন। একটা পিএইচডি। আসলে লেখকের সমাজ, ইতিহাস এসব না জানলে তার লেখা বোঝা একরকম অসম্ভবই বটে। মানে সাহিত্যকে ঠিকভাবে উপভোগ করার জন্য এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট, আর কিছুই না। বেশ, ভাষা আর ইতিহাস তো আমাদের আয়ত্তে চলে এলো। এবার কি? এবার আমাদের গাইডে 3 নম্বর ধাপে যাওয়ার পালা। এই স্টেপটা কিন্তু খুব দরকারি, কারণ এর মাধ্যমে আমরা লেখকের একেবারে শুরুর দিকের, মানে যখন তার চিন্তাভাবনা দানা বাঁধছিল, সেই সময়টায় পুরোপুরি ডুবে যেতে পারব। তার ভাবনার বিবর্তনটা বোঝার জন্য এটা করতেই হবে। এতক্ষণ তো আমরা শুধু পড়াশোনা মানে থিওরির কথা বললাম। এবার কিন্তু প্র্যাকটিক্যালের পালা। এখন সময় অভিজ্ঞতা দিয়ে দোস্তোয়েভস্কিকে বোঝার। আমাদের গাইডের ফোকাসটাও কিন্তু এখন থেকে একটু ঘুরে যাচ্ছে। পরের ধাপটা সেটা আরও এক কদম এগিয়ে। লেখকের নিজের নির্বাসনের অভিজ্ঞতার সাথে যদি একাত্ম হতেই হয়, তাহলে এই জীবন বদলানো পদক্ষেপটা তো নিতেই হবে। ভাবুন তো, তার কাজের যে মূল থিমগুলো, সেগুলো সরাসরি ফিল করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? অভিজ্ঞতার রাস্তায় হাঁটতে হাঁটতে এবার একটু আধ্যাত্মিকতার দিকে মন দেওয়া যাক। দেখুন, দস্তয়েভস্কির লেখায় কিন্তু ধর্ম আর দর্শন খুব বড় একটা জায়গা জুড়ে আছে। তাই তার বিশ্বাস আর চিন্তাগুলোকে যদি ভেতর থেকে বুঝতে হয়, তাহলে এই ধাপটা খুবই জরুরি। আর এটা কিন্তু খুব মন দিয়ে, মানে পুরো আন্তরিকতার সাথেই করতে হবে। আচ্ছা, এবার যে পড়ার লিস্টটা আসছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, যা দেখছেন সব। বাকি সমস্ত উপন্যাস, নভেলা, ছোট গল্প, এমনকি ডায়েরি অফ এ রাইটারের আর্টিকেলগুলো পড়তে হবে। আর হ্যাঁ, তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস দ্য ব্রাদার্স কারামাজভ পড়ার আগে পর্যন্ত সবকিছু একদম ক্রোনোলজিক্যালি, মানে পরপর পড়তে হবে। কারণ তার শেষ আর সেরা কাজটা বোঝার জন্য এই প্রস্তুতিটা মাস্ট। প্রত্যেকটা লেখা তার ভাবনার একটা সিঁড়ি, বুঝলেন তো? এই যে এত বড় একটা জার্নি, তার শেষটা কিন্তু প্রায় চলে এসেছে। একটা উত্তেজনা হচ্ছে না? আমরা কিন্তু প্রায় একদম শিখরের কাছাকাছি পৌঁছে গেছি। চূড়ান্ত মুহূর্তের ঠিক আগের প্রস্তুতি, সেটা হলো দোস্তোয়েভস্কির ওই ফাইনাল মাস্টারপিসটা পড়ার আগে যে ফিলোসফিক্যাল কনটেক্সটটা জানা দরকার, তার জন্য এটা পড়তেই হবে। বলতে পারেন এটাই হলো সেই মাস্টার কি, যেটা দিয়ে ফাইনাল দরজাটা খুলবে। আর অবশেষে সেই মুহূর্তটা চলে এলো। এতদিনের প্রস্তুতি, এত কষ্ট, সবকিছুর ফাইনাল রেজাল্ট হলো এই বইটা পড়া। এই মুহূর্তে একজন পাঠক তার চেষ্টার একেবারে সর্বোচ্চ চূড়ায় উঠে যাচ্ছেন। কিন্তু এখানেই কি সব শেষ? এত কিছুর পরেও কি দস্তয়েভস্কিকে পুরোপুরি বোঝা হয়ে গেল, নাকি এখনও কিছু বাকি আছে? আচ্ছা, ফাইনাল আর শেষ ধাপটার জন্য একটু সাসপেন্স তো রাখাই যায়, তাই না? হ্যাঁ, একদম ঠিক দেখছেন। আপনার পূর্বপুরুষদের পুনরুজ্জীবিত করতে হবে। ব্যাস, এই 9টা ধাপ কমপ্লিট করতে পারলেই দোস্তোয়েভস্কিকে পুরোপুরি বোঝা সম্ভব। আর হ্যাঁ, প্রত্যেকটা ধাপ কিন্তু ঠিক যেইভাবে বলা হয়েছে সেভাবেই সিরিয়াসলি করতে হবে। 1 মিনিট। এতক্ষণ ধরে যাদের মনে হচ্ছিল যে এই গাইডটা কেন যেন একটু বাড়াবাড়ি রকমের, তারা কিন্তু একদম ঠিক ধরেছেন। এই পুরো গাইডটা আসলে একটা জোক, একটা রসিকতা। কিন্তু দাঁড়ান, এই রসিকতার পেছনেই কিন্তু লুকিয়ে আছে দস্তয়েভস্কিকে সত্যিকার অর্থে বোঝার আসল চাবিকাঠি। চলুন এবার এই মজার গাইডটাকে একটু কাটাছেঁড়া করে দেখি এর আসল মানেটা কি। এই যে দেখুন, এই টেবিলটাই হলো আমাদের পুরো আলোচনার আসল সারমর্ম।
প্রত্যেকটা মজার স্টেপের আড়ালেই কিন্তু দস্তয়েভস্কিকে বোঝার একটা বাস্তব পথ লুকিয়ে আছে। যেমন ধরুন, বলা হলো রাশিয়ান ভাষা আর ইতিহাস শিখতে। এর আসল মানে হলো তার লেখা বুঝতে গেলে ১৯ শতকের রাশিয়ার সমাজ আর রাজনীতি সম্পর্কে একটা ধারণা থাকাটা খুব দরকার। তারপর সাইবেরিয়া যাওয়ার কথা বলা হলো। এটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে দস্তয়েভস্কির লেখায় কষ্ট, অপরাধ, শাস্তি এই থিমগুলো কতটা গুরুত্বপূর্ণ। ঠিক সেভাবেই অর্থোডক্স ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরামর্শটা জোর দেয় তার লেখার গভীর আধ্যাত্মিক দিকটার উপর। তার বিশ্বাসকে না বুঝলে তার কাজকে পুরোপুরি বোঝাই যাবে না। আবার দেখুন নিকোলাই ফায়োদোরোভের লেখা পড়ার কথাটা। এটা আসলে ইঙ্গিত দেয় যে দস্তয়েভস্কি চিন্তার উপর অন্যান্য দার্শনিকদেরও প্রভাব ছিল। আর সবশেষে ওই যে সবচেয়ে অদ্ভুত ধাপটা, পূর্বপুরুষদের পুনরুজ্জীবিত করা, এটা আর কিছুই না, এটা তার উপন্যাসের বিশাল ক্যানভাসটাকে বোঝায়, যেখানে গল্পগুলো প্রায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে। কাজেই বুঝতেই পারছেন, প্রত্যেকটা রসিকতার পেছনেই একটা সিরিয়াস পয়েন্ট আছে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এই যে একটা অসম্ভব জার্নির কথা বলা হলো, এটা আসলে একটা ম্যাটাফার বা রূপক। এর মানে হলো দোস্তয়েভস্কির মতো একজন লেখকের কাজ বুঝতে গেলে সত্যিই খুব গভীরভাবে এর সাথে যুক্ত হতে হয়। এটা কোনো চেকলিস্ট মেলানোর মতো ব্যাপার না যে টিক দিয়ে দিলাম আর কাজ শেষ। এটা আসলে একটা লম্বা সময়ের সম্পর্ক তৈরি করার মতো। সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, কোনো একজন লেখক বা শিল্পীকে বোঝা বলতে আসলে কি বোঝায়? কাউকে কি আদৌ পুরোপুরি বোঝা সম্ভব, নাকি তাকে বোঝার জন্য এই যে চেষ্টা, এই যে যাত্রা, এটাই আসল ব্যাপার? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।